আজকের এই অ্যাডভান্সড একাডেমিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো। প্যারাথাইরয়েড গ্রন্থির প্যাথোফিজিওলজি এবং এর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, গ্রন্থিগুলোর এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব থেকে শুরু করে সার্জারি এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন পর্যন্ত প্রতিটি বিষয় আমরা আজ একেবারে আণবিক পর্যায় থেকে বিশ্লেষণ করব। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাকে আমরা 5টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করেছি। প্রথমে অ্যানাটমি এবং এমব্রায়োলজিক্যাল অরিজিন, এরপর হাইপার প্যারাথাইরয়েডিজমের প্যাথোফিজিওলজি, তারপর ডায়াগনস্টিক্স এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, চতুর্থ ধাপে সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং ক্রাইটেরিয়া, এবং সবশেষে কমপ্লিকেশন ও পোস্ট অপারেটিভ কেয়ার। তো আমাদের প্রথম পর্ব হল অ্যানাটমি এবং এমব্রায়োলজিক্যাল অরিজিন, অর্থাৎ প্যারাথাইরয়েড ডেভেলপমেন্টের ভিত্তি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এমব্রায়োলজিক্যাল অরিজিনের এই বৈচিত্র্যটা কিন্তু বেশ চমকপ্রদ। ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং থাইমাস উভয়ই তৈরি হয় ভ্রূণের তৃতীয় ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। ভ্রূণাবস্থায় এদের একটি বেশ দীর্ঘ অবতরণ বা লম্বা ডিসেন্ট ঘটে। আর ঠিক এই কারণে ইনফিরিয়র গ্ল্যান্ডের অ্যানাটমিক্যাল অবস্থান এতটা পরিবর্তনশীল বা ভেরিয়েবল হয়। অন্যদিকে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় চতুর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। যেহেতু এদের অবতরণ পথটা বেশ ছোট, তাই এদের অবস্থান তুলনামূলকভাবে অনেক বেশি ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। এবার ভ্যাসকুলার সাপ্লাই বা রক্ত সঞ্চালনের দিকে একটু নজর দেয়া যাক। সাধারণত সুপিরিয়র এবং ইনফিরিয়র উভয় গ্ল্যান্ডই কিন্তু ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থেকে রক্ত গ্রহণ করে। তবে মজার ব্যাপার হল, ইনফিরিয়র গ্ল্যান্ডের ক্ষেত্রে মাঝে মাঝে থাইরয়েডিয়া ইমা আর্টারি থেকেও রক্ত আসতে পারে। এখন প্রশ্ন হল, সার্জারিতে এর ইমপ্লিকেশন কী? সাবটোটাল থাইরয়েডেক্টমি করার সময় সার্জনদের একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কোনোভাবেই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ট্রাঙ্কাল লাইগেশন করা যাবে না। যদি মূলধমনী বেঁধে ফেলা হয়, তাহলে পুরো প্যারাথাইরয়েড টিস্যু রক্তশূন্য হয়ে হাইপোপ্যারাথাইরয়েডিজম হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হবে। একটু আগে যে দীর্ঘ অবতরণের কথা বলছিলাম, তার কারণেই কিন্তু অনেক সময় একটোপিক প্যারাথাইরয়েড টিস্যু দেখা যায়। এর মধ্যে সবচেয়ে কমন একটোপিক সাইট হল প্যারাএসোফেজিয়াল রিজিয়ন। এছাড়াও মিডিয়াস্টিনাল, এন্ট্রাথাইমিক, এন্ট্রাথাইরয়েডাল, ক্যারোটিড শীট, এমনকি হাই সার্ভাইকাল বা আনডিসেন্ডেড অবস্থাতেও এদের পাওয়া যেতে পারে। তাই পারসিস্টেন্ট হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে সার্জিক্যাল এক্সপ্লোরেশনের সময় এই নির্দিষ্ট অবস্থানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চেক করাটা একেবারে মাস্ট। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, হাইপার প্যারাথাইরয়েডিজমের প্যাথোফিজিওলজি, এর ইটিওলজি এবং মলিকিউলার মেকানিজম নিয়ে গভীরে আলোচনা করব। হাইপারক্যালসেমিয়া এবং হাইপার প্যারাথাইরয়েডিজমের পেছনের কারণ বা ইটিওলজিগুলোকে নিখুঁতভাবে আলাদা করতে পারাটা খুবই জরুরি। যেমন ধরুন, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের সবচেয়ে কমন কারণ হল সিঙ্গেল প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, যা প্রায় 80% ক্ষেত্রেই দেখা যায়। সাধারণত আউটপেশেন্টদের ক্ষেত্রে এটা ইনসিডেন্টালি ধরা পড়ে, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া ইনপেশেন্টদের ক্ষেত্রে হাইপারক্যালসেমিয়ার সবচেয়ে প্রধান কারণ হল ম্যালিগনেন্সি। উদাহরণ হিসেবে লাং স্কোয়ামাস সেল কার্সিনোমার কথা বলা যায়, যা প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড বা পিটিএইচআরপি নিঃসরণ করে মারাত্মক হাইপারক্যালসেমিয়া সৃষ্টি করে। ক্রনিক রেনাল ফেলিউরের কারণে সৃষ্ট সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের আণবিক ক্যাসকেডটি আক্ষরিক অর্থেই মলিকিউলার প্যাথোফিজিওলজির একটি মাস্টার ক্লাস। ঠিক কি ঘটে এখানে? শুরুতে অস্বাভাবিক রেনাল টিউপুলার রিঅ্যাবজর্পশনের কারণে অস্টিওসাইট থেকে FGF23 এর নিঃসরণ বেড়ে যায়, আর এই বৃদ্ধির ফলে 125 ডাইহাইড্রক্সিভিটামিন ডি এর মাত্রা মারাত্মকভাবে ড্রপ করে। একই সাথে হাড়ে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর বা CSR এর এক্সপ্রেশন দমিত হয়ে যায়, তৈরি হয় স্কেলিটাল রেজিস্ট্যান্স। এই পুরো জটিল প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল হিসেবেই ব্লাডে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা তীব্রভাবে বেড়ে যায়। এবার প্যারাথাইরয়েড কার্সিনোমার অত্যন্ত স্পেসিফিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার দিকে নজর দেয়া যাক। এটি বেশ বিরল। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের মাত্র 1% ক্ষেত্রে এটি দেখা যায়। মূলত পঞ্চম থেকে ষষ্ঠ দশকের রোগীরা এতে বেশি আক্রান্ত হন। এর একটা বড় রিস্ক ফ্যাক্টর হল ঘাড়ের পূর্ববর্তী রেডিয়েশন এক্সপোজার। আণবিক স্তরে দেখলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে PGP9.5+ এর উপস্থিতি এই কার্সিনোমার একটি নিশ্চিত মার্কার। আরেকটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই ম্যালিগনেন্সিতে মৃত্যুহারের প্রধান কারণ কিন্তু টিউমার মেটাস্টেসিস নয়, বরং মৃত্যু হয় মূলত গুরুতর হাইপারক্যালসিমিয়ার কারণে। আমরা এখন তৃতীয় পর্বে প্রবেশ করছি, ডায়াগনস্টিক্স এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, যেখানে আমরা রেডিওগ্রাফিক এবং শারীরিক ফাইন্ডিংসগুলো নিয়ে কথা বলবো। রেডিওগ্রাফিক ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে অ্যাডভান্সড হাইপার প্যারাথাইরয়েডিজমের একটি অত্যন্ত সুনির্দিষ্ট বা প্যাথোগনোমেনিক ফাইন্ডিং হল সল্ট অ্যান্ড পেপার স্কাল। অতিরিক্ত প্যারাথাইরয়েড হরমোনের কারণে হাড়ে যে সাবপেরিওস্টিয়াল বোন রিঅ্যাবজর্পশন হয়, মাথার খুলিতে এটি তারই প্রকাশ। মজার ব্যাপার হল, এই ধরনের অস্থি ক্ষয় পেরিফেরিতে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় হাতের দ্বিতীয় এবং তৃতীয় আঙুলের রেডিয়াল অংশে।
প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের প্রভাব কিন্তু সরাসরি চোখের ওপরও পড়ে। এর একটা ক্লাসিক উদাহরণ হল ব্যান্ড কেরাটোপ্যাথি। চোখের কর্নিয়াতে ক্যালসিয়াম ফসফেটের স্ফটিক বা ক্রিস্টাল জমা হওয়ার ফলে এই প্যাথগনোমনিক দৃশ্যমান স্তরটি তৈরি হয়। এই শারীরিক লক্ষণগুলো শনাক্ত করার পর প্যারাথাইরয়েড অ্যাডেনোমা ঠিক কোথায় আছে তা সঠিকভাবে লোকালাইজ করার জন্য আমরা নিউক্লিয়ার মেডিসিনের সাহায্য নিই। এখানে ব্যবহার করা হয় অত্যন্ত অ্যাডভান্সড ডুয়াল আইসোটোপ সাবস্ট্রাকশন সিস্টেমেবি স্ক্যানিং। এই স্ক্যানিং টেকনিকের পেছনের ফিজিক্সটা বেশ দারুণ। সিস্টামি বি মূলত একটি মোনোভ্যালেন্ট লিপোফিলিক ক্যাটায়ন। এটা করে কি, প্যারাথাইরয়েড অ্যাডেনোমার অক্সিফিলিক কোষের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে বিপুল পরিমাণে জমা হতে থাকে। এখানে সার্জনরা দুটি ভিন্ন কৌশল প্রয়োগ করেন। ডুয়াল আইসোটোপ সাবট্র্যাকশনে থাইরয়েডের সাধারণ টিস্যুর ইমেজটা মুছে ফেলার জন্য আয়োডিন 123 বা 99 MTC পার টেকনিটেড ব্যবহার করে ডিজিটাল সাবট্র্যাকশন বা বিয়োগ করা হয়। আর অন্যদিকে সিঙ্গেল আইসোটোপ ডুয়াল ফেজ কৌশলটি নির্ভর করে ডিফারেন্সিয়াল ওয়াশআউট রেটের উপর। কারণ সুস্থ থাইরয়েড থেকে ট্রেসার খুব দ্রুত বেরিয়ে যায়, কিন্তু অ্যাডেনোমাতে তা অনেকক্ষণ আটকে থাকে। চলে এলাম আমাদের চতুর্থ পর্বে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং ক্রাইটেরিয়া। কোন যুক্তিতে এবং ঠিক কখন আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের সিদ্ধান্ত নেব তা এখানে গাইডলাইন ধরে আলোচনা করা হবে। একজন অ্যাসিম্পটোম্যাটিক বা লক্ষণবিহীন রোগীর প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে সার্জারি কখন অপরিহার্য তার কিছু কঠোর ক্লিনিক্যাল নির্দেশিকা রয়েছে। এই সংখ্যাগত থ্রেশোল্ডগুলোর কোনোটিই কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি সিরাম ক্যালসিয়াম স্বাভাবিক সীমার চেয়ে 1 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, অথবা 24 ঘন্টায় প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা 400 মিলিগ্রামের বেশি থাকে, বোন মিনারেল ডেন্সিটি জেড স্কোর যদি -2.5 এর নিচে চলে যায়, রোগীর বয়স যদি 50 বছরের কম হয়, কিংবা যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30% কমে যায়, এর যে কোনো একটি শর্ত পূরণ হলেই সার্জারি একেবারে বাধ্যতামূলক। অপারেশন থিয়েটারে গ্ল্যান্ড অপসারণের পর সার্জারিটি সফল হল কিনা তা নিশ্চিত করতে আমরা ধাপে ধাপে মিয়ামি ক্রাইটেরিয়া অনুসরণ করি। এর বৈজ্ঞানিক ভিত্তিটা দাঁড়িয়ে আছে প্যারাথাইরয়েড হরমোনের অত্যন্ত সংক্ষিপ্ত হাফ লাইফের ওপর, যা মাত্র 3 থেকে 5 মিনিট। প্রসেসটা হলো প্রথমে প্রি অপারেটিভ বেসলাইন মাপা হয়, তারপর গ্ল্যান্ড রিসেকশন বা কেটে ফেলার ঠিক 10 মিনিট পর রোগীর রক্তের নমুনা আবার নেওয়া হয়। যদি বেসলাইন মাত্রার তুলনায় হরমোনের মাত্রা 50% বেশি ড্রপ করে, তবে সার্জারি সাকসেসফুল। আর যদি ড্রপ না করে, তার মানে হলো মাল্টিগ্ল্যান্ড ডিজিজ আছে এবং তখন সার্জারিটিকে বাইল্যাটারাল নেক এক্সপ্লোরেশনে কনভার্ট করতে হয়। যদি রোগীর 4টি গ্ল্যান্ডেই হাইপারপ্লাসিয়া থাকে, তবে সার্জনদের হাতে মূলত 2টি নির্দিষ্ট পদ্ধতি থাকে। প্রথমটি হল সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি। এখানে 3টি গ্ল্যান্ড সম্পূর্ণ এবং চতুর্থটির আংশিক কেটে ফেলা হয়, আর পেশিতে কেবল 30 মিলিগ্রাম ওজনের একটি ছোট টিস্যু অবশিষ্টাংশ হিসাবে রেখে দেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতিটি আরও র্যাডিক্যাল, টোটাল প্যারাথাইরয়েডেক্টমি উইথ হেটেরোটপিক অটো ট্রান্সপ্ল্যান্টেশন। এই ক্ষেত্রে সবগুলো গ্ল্যান্ড কেটে ফেলে এর টিস্যুকে ঠিক 1 মিলিমিটার মাপের 12 থেকে 14টি টুকরো করা হয়। এরপর সেই ছোট টুকরোগুলোকে রোগীর নন ডমিনেন্ট হাতের ব্র্যাকিও রেডিয়ালেস পেশির ভেতরে ছোট পকেট তৈরি করে নিখুঁতভাবে স্থাপন করা হয়। আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি, কমপ্লিকেশন এবং পোস্ট অপারেটিভ কেয়ার। এত জটিল একটি সার্জারির পর কী ধরনের গুরুতর পোস্ট অপারেটিভ জটিলতা হতে পারে এবং সেগুলোর প্রশমন বা ম্যানেজমেন্ট কী, সেটাই আমরা এখন জানব। সার্জারির পর রোগীর শরীরে ক্যালসিয়ামের মাত্রা মারাত্মকভাবে কমে গেলে তীব্র হাইপোক্যালসেমিয়া দেখা দেয়। এর একটি খুব সাধারণ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হল ট্রুসোস সাইন। ব্লাড প্রেশার মাপার স্ফিগমোম্যানোমিটার কাফটি রোগীর হাতে বেঁধে যদি 5 মিনিট পর্যন্ত রক্ত চলাচল বন্ধ করে ইস্কেমিয়া তৈরি করা হয়, তখন হাতের পেশিতে যন্ত্রণাদায়ক কার্পোপেডাল স্প্যাজম তৈরি হয়। একে অনেক সময় অ্যাকশোর্স হ্যান্ড পজিশনও বলা হয়ে থাকে। হাইপোক্যালসেমিয়ার আরেকটি অত্যন্ত ভয়ঙ্কর রূপ হল হাংরি বোন সিন্ড্রোম। এক্ষেত্রে ইসিজি করলে কিউটি ইন্টারভ্যাল 0.43 সেকেন্ডের বেশি দীর্ঘায়িত বা প্রলংড দেখা যায়, যা মারাত্মক কার্ডিয়াক অ্যারিথমিয়ার ঝুঁকি তৈরি করে। এর এমার্জেন্সি চিকিৎসা হিসেবে ধীর গতির ইন্ট্রাভেনাস রুটে ঠিক 10 মিলিলিটার 10% ক্যালসিয়াম গ্লুকোনেট পুশ করতে হয়। আর যদি দেখেন রোগীর 1 বছরের বেশি সময় ধরে একটানা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হচ্ছে, তবে ক্লিনিক্যালি ধরে নিতে হবে তার স্থায়ী বা পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম হয়ে গেছে। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের একটি অত্যন্ত লেট স্টেজ ক্যাটাস্ট্রফিক রূপ হল ক্যালসিফাইল্যাক্সিস বা ক্যালসিফিক ইউরেমিক আর্টেরিওলোপ্যাথি। এটি আসলেই অত্যন্ত ভয়াবহ একটি কন্ডিশন। রক্তনালী এবং আর্টেরিওল বা ধমনিকার দেওয়ালে ক্যালসিয়াম জমা হয়ে ইস্কেমিক নেক্রোসিস এবং গ্যাংগ্রিন সৃষ্টি হয়।
এই অবস্থার প্রগনোসিস অত্যন্ত খারাপ থাকে, তাই রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে অতি দ্রুত প্যারাথাইরয়েডেক্টমি সার্জারি করা অপরিহার্য হয়ে দাঁড়ায়। ধরুন অটো ট্রান্সপ্লান্টেশন করা কোনো রোগীর রোগটি আবার ফিরে আসলো, তখন কি করবেন? এই ক্ষেত্রে আমরা ক্যাসিনোভা টেস্ট নামক একটি সূক্ষ্ম ডায়াগনস্টিক পদ্ধতি ব্যবহার করি। এখানে ঘাড়ের শিরা এবং হাতের ব্রেকিয়াল শিরা থেকে সিলেক্টিভ ভেনাস স্যাম্পলিং করে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা মাপা হয়। যদি হাতের ব্রেকিয়াল ভেইনে ঘাড়ের নেক ভেইনের তুলনায় হরমোনের অনুপাত 20-এর বেশি পাওয়া যায়, তবে কোনো সন্দেহ ছাড়াই নিশ্চিত হওয়া যায় যে হাতে স্থাপন করা হেটেরোটপিক গ্রাফটিতেই হাইপারপ্লাস্টিয়া ঘটেছে এবং তখন সেই গ্রাফ রিভিশনের প্রয়োজন পড়ে। আমরা আমাদের এই গভীর একাডেমিক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যালসিফাইল্যাক্সিস বা গ্রাফট হাইপারপ্লাসিয়ার আণবিক বা মলিকুলার লেভেলের যে তীব্র জটিলতা আমরা আজ দেখলাম, তা আমাদের একটি চিন্তার খোরাক দেয়। আপনারা কি ভাবছেন, আগামী দশকে বিজ্ঞান কি এতটাই অগ্রসর হবে যে টার্গেটেড জেনেটিক থেরাপি সার্জনদের মায়ামি প্রোটোকলের মতো অপারেটিভ ক্রাইটেরিয়াগুলোকে পুরোপুরি প্রতিস্থাপন বা অবসলিট করে দেবে? মলিকুলার জেনেটিক্সের এই যুগে এটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভাববার মতো একটি প্রশ্ন। আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে বলে বিশ্বাস করি। সম্পূর্ণ সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।